তাহলে দেখো টপিক হলো আজকে আমাদের টপিক হলো রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যারো রিসেপ্টরের ভূমিকা। তো আমরা এর আগে একদম তোমাদের মনে বলছিলাম যে আসলে আমাদের দেহে রক্তচাপ কীভাবে নিয়ন্ত্রিত হয়, তাই না? এগুলো অনেকগুলো বলছিলাম যেগুলো আমরা ট্যাবলেটের মাধ্যমে নিয়ন্ত্রণ করি, সেটা বলছিলাম, মানে মেডিসিনের মাধ্যমে কীভাবে নিয়ন্ত্রণ হয়। তো এটা হলো আমাদের দেহের একটা নিজস্ব আরও কিছু মেকানিজম আছে যেটা বলে ব্যারো রিসেপ্টর। তো এই রক্তচাপ নিয়ন্ত্রণে আমাদের দেহের ব্যারো রিসেপ্টরের ভূমিকাটা কী, এইটা একটু দেখব। তো দেখো, রক্তচাপ বা ব্লাড প্রেশার, রক্তনালীর ভেতর দিয়ে রক্ত প্রবাহিত হওয়ার সময় প্রাচীর কাটতে যে পার্শ্বচাপ প্রয়োগ করে তাকে রক্তচাপ বলে। গত ক্লাসে বলছিলাম না, তাই না? তা রক্তচাপ কাকে বলে? যে রক্তনালীর মধ্যে দিয়ে তো রক্ত যায় না, যাওয়ার সময় এর প্রাচীর কাটতে যে পার্শ্বচাপ দেয় তাকে কী বলা হয়? রক্তচাপ বলে। তোমরা যেহেতু সায়েন্স স্টুডেন্ট, ফিজিক্স পড়ো, সেক্ষেত্রে আরও সুন্দর করে দিতে পারো যে প্রতি একক ক্ষেত্রে ফলে যে পরিমাণ বল প্রয়োগ করে তাকে কী বলা হবে? চাপ বলা হয়। যেহেতু এটা বায়োলজি, সুন্দর করে বায়োলজির ভাষায় বলছি, ঠিক আছে? সহজ করে পার্শ্বচাপ দেয় তাকে বলা হয় রক্তচাপ। ওকে। হৃৎপিণ্ডের বিশেষ করে ভেন্ট্রিকলের সংকোচনের ফলে রক্ত ধমনির মধ্য দিয়ে অব্যাহত বহমান থাকে। এটা তো বোঝো নাকি? আসলে আমাদের দেহের রক্ত প্রবাহটা শুরু হয় কোথা থেকে? বাম ভেন্ট্রিকল থেকে। বাম ভেন্ট্রিকল খুবই পুরু প্রাচীর বিশিষ্ট, রাইট ভেন্ট্রিকল থেকে 3 গুণ পুরো, মেডিকেলে আসবে। এবং এটা যখন সংকোচন হয়, সিস্টল হয়, তখন এখানকার রক্তটা ধমনির মাধ্যমে সারা দেহে ছড়িয়ে যায়। ওকে। এবং ভেন্ট্রিকলের সংকোচন অবস্থায় রক্তচাপ কী থাকবে? সবথেকে বেশি থাকবে। কারণ আমাদের হাত থেকে চাপ দিলাম, রক্ত বাইরে গেল, তার মানে কি তখন কি সেই টাইমে চাপ বেশি থাকবে কিনা ধমনিতে? আচ্ছা, থাকবে। এরপরে দেখো, যখন চাপকে একে কী বলা হবে? সিস্টোলিক চাপ। গত সেগুলো বলছিলাম না কখন চাপ বেশি থাকে। তাহলে যখন এই চাপটা, যখন ভেন্ট্রিকুলার সিস্টল হবে, তখন রক্তটা বাড়াই যাবে সারা দেহে, তখন কি চাপটা বেশি থাকবে, একে বলা হয় সিস্টোলিক চাপ। অন্যদিকে ভেন্ট্রিকুলার যখন প্রসারণ হবে, দেখো হাড় যখন প্রসারণ হবে, তখন কি সারা দেহ থেকে রক্ত চলে আসবে না, তখন ধমনিতে রক্ত বেশি থাকবে না কম থাকবে? কম থাকবে। তখন চাপ বেশি হবে না কম হবে? কম হবে। একে বলা হয় ডায়াস্টোলিক চাপ। কালে রক্তচাপ সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। তাহলে রক্তচাপ কখন বেশি থাকে? যখন ভেন্ট্রিকুলার সিস্টল হয়। কখন কম থাকবে? যখন ভেন্ট্রিকুলার ডায়াস্টল হয়, একে বলা হয় ডায়াস্টোলিক চাপ। ওকে, একে বলা হয় ডায়াস্টোলিক চাপ। তা আমরা যখন রক্তচাপ মাপি তখন দুইটা থাকে, বলছিলাম কত ক্লাসে। নর্মাল রক্তচাপ হলো 120/80, এখানে 100টা হলো, 120 হলো সিস্টোলিক চাপ, আর 80টা হলো ডায়াস্টোলিক চাপ। ওকে। একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের স্বাভাবিক সিস্টোলিক চাপ হলো কত? 100 থেকে 139 মিলিমিটার মার্কারি। অপটিমাম কত? 120। স্বাভাবিক ডায়াস্টোলিক চাপ কত? 60 থেকে 89। অপটিমাম হলো 80। এগুলো মনে রাখতে হবে, রেঞ্জ দিয়ে মনে রাখবা, এবং গড়ে কত সেটা মনে রাখতে হবে। রক্ত স্বাভাবিক সীমার উপরে থাকলে রক্তচাপ স্বাভাবিক, রক্ত হবে না, রক্তচাপ স্বাভাবিক সীমার উপরে থাকলে তাকে কী বলা হয়? উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন। স্বাভাবিক সীমার নিচে থাকলে তাকে বলা হয় নিম্ন রক্তচাপ বা হাইপোটেনশন। ওকে। মানুষের রক্তচাপ মাপার যন্ত্রের নাম হলো স্পিগমোমনোমিটার। স্পিগমোমনোমিটার। এই যে নাটকে বলে কি বলে না, টেলিস্কোপ। না, ও এটা না, টেলিস্কোপ বলে কি ওই আরেকটা জিনিসকে। একটা নাটক ছিল, শাকিন শাশুড়ি, চঞ্চল চৌধুরী, এই যে গরু ছাগলের মানে আর কি, গ্রামে গিয়ে সাইকেল নিয়ে দেখছো কিনা ডাক্তার কি করে, দেখা নাই? বিখ্যাত একটা নাটক, শাকিন শাশুড়ি, দেখিও। সম্ভবত 105-6 পর্ব মতো। মানে আমি এরকম নাটক, অনেক যত নাটক আছে গ্রামীণ আগেকার সব দেখা মোটামুটি শেষ। বুঝছো? 1026 পর্বের নাটকও দেখছি বাংলাদেশের গ্রামীণ নাটক। চঞ্চল ওটা ছিল, ওটা ছিল অলসপুর। অলসপুর, আবার হ্যাঁ 1026 ওটা ছিল। আবার মনে করো যদি ভবের অলসপুর বললাম না, এটা মনে হয় 100, ওইটা তো অনেক। আর যেটা বললাম শাকিন শাশুড়ি, এটা হলো 106-এর মতো। ভবের হাট যদি বলে, এটা এরকম 106-7-এর মতো। এটা অনেক ভালো। এটার মধ্যে চঞ্চল আছে, মোশাররফ আছে, আকরম হাসান আছে, আরও যেমন এই হুমায়ুন ফরিদ আছে, তোমার এটিএম শামসুজ্জামান আছে, অনেকে আছে। হ্যাঁ, এগুলো সুন্দর চরিত্র। আবার যদি বলো আরও এরকম অনেক নাটক আছে, যেমন বলো রঙের মানুষ, এটার মধ্যে তোমার চঞ্চল চৌধুরী আছে, আবার তোমার আছে, ভুলে গেলাম পরিচালক নাম, ভুলে গেলাম। যাই, এটার মধ্যে আকরম হাসান আছে, ওই ছোটো ক্যারেক্টার আছে। আর বড় ক্যারেক্টারের মধ্যে আছে তোমার
আরে ভুলে গেলাম, যাই হোক। তাই এগুলো অনেক আছে, আবার এরকম অনেক নাটক আছে দেখতে পারো, রঙের মানুষ, তারপরে সোনার পাখি রূপার পাখি, এটা অনেক ভালো, নীল আলমগীর অনেক ভালো, মানে আগের নাটক, সিরিয়াল নাটক, গ্রামীণ, বুঝছো, এটা অনেক ভালো দেখতে পারো। এরকম আছে। হারকিপটা তো সেই দেখছো কি, এগুলো কিছু দেখা নাই। হারকিপটা হলো, এটা চঞ্চল আছে, এখানে মোশাররফ আছে, আবার এখানে যে আরও অনেকে আছে, নাম বলে যাচ্ছে, বৃন্দাবন দাস আছে, অনেকে আছে এখানে, যে অনেকেই সুন্দর সুন্দর। এখানে আবার একটা কী জানো নাম, আমির কী জানো ওনার নাম বলে গেলাম, অনেক সুন্দর সুন্দর এগুলো নাটক, এগুলো নাটক দেখবা। মাইক, তারপরে হলো জামাই মেলা, এগুলো অনেক ভালো ভালো একটা নাটক। হ্যাঁ ওগুলো আছে, ওইটা তো। আবার 2 টাকার ভাই ধরে দেখবা, এটাও অনেক, এটা 2টা গ্রাম নিয়ে, বুঝছো, একটা হচ্ছে গ্রাম, একটা হলো ডাকাতের গ্রাম। এখানে মোশাররফ করিম আছে, আকাম হাসান আছে, অনেক বড় বড় ক্যারেক্টার আছে এখানে। তোমার আছে যে, আছে না যে, আরে বাবু কী জানো একটা আছে না যে, একটা নাটক করে, কিছুদিন আগে সিনেমা করতেছে বর্তমান, সাকিবের সাথে সিনেমা করে, নাটকের একটা ভালো গান বলে শিল্পী, তোমরা কিছু জানো না? হ্যাঁ, কালো করে একটু মুরব্বী, মানে বাবার ক্যারেক্টার করে এখন। আরে কি জানো বাবু নাকি, না না ওরে কেন, হ্যাঁ ভালো চরিত্র। আরে এই যে বাবার ক্যারেক্টার করে, কি জানো না, সুন্দর সুন্দর গানও বলে। হ্যাঁ বলে গেছি, ওগুলা অভিনেতা, এগুলো হলো সবগুলো একদম হাই প্রোফাইল অভিনেতা। যাই হোক ভুলে গেলাম, নাম ভুলে যাচ্ছে। এগুলো দেখবা, অনেক 2 টাকা ভারতের অনেক সুন্দর নাটক, 10,000 টাকা, এগুলো অনেক সুন্দর নাটক দেখবা। এগুলো অনেক সুন্দর, মানে কী বলবা, বিশুদ্ধ বিনোদন পাইবা। কিছুদিন একটা নাটক দেখলাম, একটা এটা ছিল হলো মামা ভাগ্নে, নাটকটা সেই সুন্দর লাগছিল প্রথম দিকে, আমাদের একটু ছিল, এটা ওরকম অনেক পড়বে। তাহলে দেখো এগুলো সবই 100+, বুঝছো, এগুলো দেখবা, এগুলো দেখলে একটা সুন্দর সুস্থ বিনোদন পাইবা, গ্রামে প্রকৃতির নাটক। হ্যাঁ আমি কি পড়াশোনা স্যার এখানে আসছি নাকি, দেখো এই তো ভাত খাওয়ার টাইম, আমি যতগুলো বহুলবার দেখছি মানে তোমরা দেখোই নাই, সিআইডি তো দেখি এগুলো, আদালত যত আছে সবই দেখা শেষ আমার, বুঝছো, তো অনেক আছে। আদালত প্রায় মনে করো 600+ পর্ব আছে, 700 মতো, সব পর্ব দেখা শেষ। সিআইডি তো মোটামুটি সব দেখা শেষ। পঞ্চতন্ত্রের মন্ত্র একটা বাদ নাই, সব দেখা শেষ। তারপরে বাটুল দ্য গ্রেট সব দেখা শেষ, বুঝছো, নাটবল্টু সব দেখা শেষ, বুঝছো। আর গোপাল ভাঁড় তো দেখি এগুলো, ওটা আসে, এগুলো দেখা শেষ। হ্যাঁ আগে ভালো লাগতো, অনেকগুলো ছিল ওগুলা, এখন তো ওগুলো ডেগুলো নিয়ে দেয় বেশি আর কি, পূজা টুজা নিয়ে বেশি দেয়, এগুলো তো দেখা শেষ। মোটু বাটলু দেখছি একসময় অনেক, বুঝছো। আর মোটু বাটলু এইগুলো দেখছো, মুভিগুলো দেখছো, মুভিগুলো মোটামুটি সবই দেখা শেষ, মানে যতগুলো বাংলা পাওয়া যায় আর কি, সবই দেখছি ইউটিউবে। আর কিছু অ্যানিমেশন মুভি আছে দেখবা, কার্টুন ইয়ের মধ্যে, ফেসবুক ইউটিউবে লিখে সার্চ দিবা যে অ্যানিমেশন মুভি, অনেক সুন্দর সুন্দর বাংলা অ্যানিমেশন, হ্যাঁ বাংলা ডেবিং। এটা মনে করো আর কি হলিউডের, কিন্তু বাংলা ডেবিং, মানে হলিউড না, হ্যাঁ হলিউডের, তো হলিউডের কিন্তু বাংলা ডেবিং, অনেক সুন্দর সুন্দর আছে দেখবা। যে বনি ভালুকে আছে একটা কারণ আছে, ছোটো পাওয়া যায়, আবার ওদের সিনেমা আছে বনি ভিয়ার, অনেক সুন্দর। কী বলবো, 2টা ভালো ক্যারেক্টার হচ্ছে, ছেলে আছে, দেখছো নাকি, কাঠুরে, হ্যাঁ কাঠুরে না আছে না, ওদের কিন্তু মুভিও আছে, বড় বড় মুভি আছে ওদের, সেই সুন্দর একদম অ্যানিমেশন। কি করো তোমরা, পড়াশোনা করো না, কিছুই করো না, এসবও দেখো না, তাহলে মুভি দেখো শুধু নাকি, কথা এনিমি মানে ফ্রি ফায়ার, ও অ্যানিমেশন, তোমরা আধুনিক যুগের ছেলে ফেলে আধুনিক যুগ দেখো। তাহলে দেখো ব্যারো রিসেপ্টর, তাহলে এখানে পড়লাম না, পড়ছি কি, হ্যাঁ। তাহলে দেখো এই যে আমাদের রক্তচাপ মাপার যন্ত্রের নাম হলো স্পিগমো ম্যানোমিটার, ওকে। তাহলে দেখো বয়স, লিঙ্গ, পেশা, খাদ্যাভ্যাস, জীবনযাপন ইত্যাদির কারণে মানুষের রক্তচাপ তারতম্য ঘটে, এটা জানোই। কারো উচ্চ রক্তচাপ, কারো নিম্ন রক্তচাপ। নিম্ন রক্তচাপ বলে লো ব্লাড প্রেশার, মানে খাওয়া দাওয়া করে না মনে হয়, ভালো মন্দ খায় না, বলি না ভালো মন্দ খাইতে হবে, মাছ মাংস ডিম খাইতে হবে। উচ্চ রক্তচাপ হাই কোলেস্ট্রল সমৃদ্ধ খাবার খায়, চর্বি জাতীয় খাবার কমাইতে হবে, এটা তো বলি নাকি, চর্বি লবণ জাতীয় খাবার কমাইতে হবে, কথা ঠিক কথা, কমাইতে হবে কিন্তু, এগুলো লাইফস্টাইল মডিফিকেশন করতে হয়। তো যাই হোক, অক্সিজেনের মাত্রা এবং হৃদস্পন্দন পরিমাপক যন্ত্র হলো কি বলতো, পালস অক্সিমিটার, এটা মনে রাখবা।
লিখে রাখতে পারো। তাহলে অক্সিজেনের মাত্রা এবং হৃদস্পন্দন পরিমাপক যন্ত্র হলো পালস অক্সিমিটার। তোমার বই আছে না? এটা কিন্তু এক্সট্রা লেখা, তো এটা লিখে নিতে পারো। তো পালস অক্সিমিটার এমসিকিউতে আসছে, দেখো কয়বার, 2বার 3বার 2বার আসছে মেডিকেলে। তো পালস অক্সিমিটার কি মানে কি? অক্সিজেনের মাত্রা এবং হৃদস্পন্দন পরিমাপক যন্ত্র, এটা হলো পালস অক্সিমিটার। এইভাবে আঙ্গুলে দেখা হয়, এইভাবে হ্যাঁ সাদা একটা, তাহলে ওখানে দেখা ওঠে আর কি। যাই হোক, তারপর দেখো ব্যারো রিসেপ্টর। তো দেখো এটা দুইটা জিনিস এখানে দেখবা। মানুষের রক্তবাহিকার প্রাচীরে, কিসের প্রাচীরে? রক্তবাহিকা। রক্তবাহিকা কয় ধরনের? 3 ধরনের। তো এখানে মেনলি কি বলা হয়েছে? এখানে মেনলি ধমনীগুলার। কিসের বলো তো? ধমনীগুলার। রক্তবাহিকার প্রাচীরে বিশেষ সংবিধি স্নায়ু প্রান্ত বা সেন্ট্রাল নার্ভ বিল্ডিং থাকে, বুঝছো? এর প্রাচীরে সংবিধি স্নায়ু থাকে। এইগুলো রক্তচাপ পরিবর্তন বিশেষভাবে সাড়া দেয়, বুঝতে পারছো? দেহের রক্তচাপের ভারসাম্য রক্ষা করে। এই সংবিধি স্নায়ুর প্রান্তকে কী বলা হয়? ভ্যারিসেপ্টর। অর্থাৎ এগুলো আসলে এখানে দেখো, এই যে আমাদের ধমনীর এখানে কিছু নার্ভ এন্ডিং আছে বা নার্ভের প্রান্ত আছে, যেগুলো আসলে রক্তচাপ বাড়তেছে না কমতেছে এটার প্রতি খুবই সংবেদনশীল, তারা বুঝতে পারে এবং সেই সিগন্যালটা ব্রেনে পাঠায়, এবং ব্রেন সেই অনুযায়ী কী নেয়? সিদ্ধান্ত নেয় রক্তচাপ বাড়াইতে হবে না কমাতে হবে। রক্তচাপ বাড়ানো এবং কমানোর উপর ব্রেনের কিছু ভূমিকা আছে। কীভাবে? নর্মালি যদি বলি এমনিতে, যে আমরা কি জানি বলো তো, একটা ওই যে গত ক্লাসে বলছিলাম যে চেকন পাইপ দিয়ে একই পরিমাণ ভলিউমের ব্লাড আছে, কোনো আমরা পানি যাচ্ছে, স্যালো মেশিন দিয়ে পানি দিচ্ছ, একই পরিমাণ মানে গিয়ার দিচ্ছে, একই পানি যাচ্ছে। তুমি একটা চেকন পাইপ দিছো, মনে হবে প্রেশার অনেক বেশি। মোটা পাইপ দিছো, মনে হবে প্রেশার কি কম মনে হবে কিনা বলো তো? ঠিক এমনটাই। তো আমাদের ব্রেন একটা কাজ করে, যদি মনে হয় যে আমাদের দেহের কি ব্লাড প্রেশার কমে গেছে, সিগন্যালটা আমাদের ব্রেনে যায়। ব্রেন কী করে? এই রক্তনালীগুলোকে সংকোচন করে, ভ্যাসোকনস্ট্রিকশন বলি আমরা। রক্তনালীগুলোকে সংকোচন হলে কি তখন প্রেশার লাগবে কিনা? প্রেশার ঠিক হয়ে গেল। আবার যদি বেড়ে যায় তখন কী করবে? ভ্যাসো ডাইলিটেশন করবে, অর্থাৎ রক্তনালীগুলোকে প্রসারণ করবে। এগুলো, এটা একটা মেকানিজম, আর অনেক মেকানিজম আছে, তো এগুলো করে। তো আসলে তো মানে এর একটা লিমিটেশন আছে, তাই না? হালকা পরিমাণে যদি বাড়ে সেক্ষেত্রে এটা মোটিভেশন করতে পারে। যদি এটাই হতো যে আমাদের দেহই সব কিছু করতো, তাহলে তো মেডিসিন খাওয়া লাগতো না। তো কথা হলো একটা লিমিটেড আছে, এই লিমিট অবধি ব্লাড কন্ট্রোল করতে পারে প্রেশার, তো এর বাইরে হতে পারবে না এটাই। তো দেখো, এসব স্নায়ু প্রান্ত অস্বাভাবিক রক্তচাপ শনাক্ত করে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র অর্থাৎ ব্রেইনে বার্তা পাঠায়, এবং সেই প্রেক্ষিতে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে হৃদস্পন্দনের মাত্রা শক্তি নিয়ন্ত্রণের মাধ্যমে রক্তচাপ স্বাভাবিকের করণে ভূমিকা পালন করে। সামগ্রিক প্রক্রিয়াকে কী বলা হয়? ব্যারো রিফ্লেক্স নামে পরিচিত। রিফ্লেক্স একটার প্রতিবর্ত ক্রিয়া, অর্থাৎ মানে এখান থেকে একটা যাচ্ছে, মানে দেখো তথ্যটা আমাদের রক্তনালী থেকে যাচ্ছে কোথায়? ব্রেনে, আবার ব্রেন থেকে আবার আসতেছে এখানে, তাহলে এটাকে একটা রিফ্লেক্স না প্রতিবর্ত ক্রিয়া হলো না? এই জন্য বলা হয় কি বলো তো? ব্যারো রিফ্লেক্স। যেহেতু ব্যারো রিসেপ্টরের মাধ্যমে হচ্ছে, নাম কি বলো তো? ব্যারো রিফ্লেক্স। শব্দগুলো মনে রাখতে হবে। এটা কিন্তু সবাই কঠিন মনে করে, তো আমি তোমাদের বুঝাচ্ছি, ভালো করে বুঝাবো ইনশাল্লাহ। শেষ করি। ব্যারো রিফ্লেক্স আর যে রিসেপ্টরগুলো থাকে সংবেদন গ্রহণ করে, এদেরকে বলা হয় কি বলো তো? ব্যারো রিসেপ্টর। এই টপিকটা আমার যদি বলি, এটা কিন্তু সিরিজগুলো অনেক আসে। তো আমি যখন এই সিরিজটা আনিছিলাম তখন এই জিনিসটা আমার একটা গ্যাপ ছিল, বুঝছো? বই নেই, বারবার পড়ছি, এই জিনিসটা গ্যাপ দিয়ে পড়ছি, মানে এই জায়গাটা গ্যাপ দিয়ে পড়ছি। পরে বলছি, ভাবছি যে এটা পরে পড়বো, এই যে পড়া হয় নাই, তারা এখন পড়াই হয় না, এবার পড়াই হয় নাই। মেডিকেলে আসছি এমসির মধ্যে মেডিকেল শেষ, বুঝতে পারি শেষ, বুঝি না এইভাবে ভালো করে। দেন মেডিকেলে এসে এখন তো আর উপায় নেই, এখন সবই শেখা লাগে এ টু জেড। তা মেডিকেলে এসে দেন শেখা গেছে, বুঝছো? তো এটা এই জন্য বলতেছি। তাহলে বুঝছো তো বিষয়টা? তাহলে এই ধমনী গাত্রে আমাদের কিছু কি রিসেপ্টর থাকে, যেগুলো রক্ত প্রবাহের মাত্রা কম না বেশি সেটা সে বুঝতে পারে, ঠিক আছে? সংবেদনশীলতার প্রতি। তাহলে বুঝতে পারে যখন রক্ত প্রবাহ বেশি না কম, দুইটাই বুঝতে পারে, এবং সেই সংকেতটা সে ব্রেনে পাঠিয়ে দেয়। ব্রেন তারপরে এটা বুঝতে পারে যে রক্ত প্রবাহ বেশি হচ্ছে না কম হচ্ছে। বেশি মানে কি? হাই ব্লাড প্রেশার, কম মানে লো ব্লাড প্রেশার। সেই অনুযায়ী সংকেত সে সারা দেহে রক্তনালীতে প্রেরণ করে, প্রয়োজন মতো ভ্যাসোকনস্ট্রিকশন করে, ভ্যাসো ডাইলিটেশন করে, অথবা রক্ত প্রবাহ বাড়ায় দেয়, রক্ত প্রবাহ কমায় দেয়, ঠিক আছে? এইগুলো কাজ করে আর কি। ব্যারো রিসেপ্টর 2 ধরনের। কয় ধরনের? 2 রকম। একটা হলো উচ্চ ব্যারো রিসেপ্টর, উচ্চচাপ ব্যারো রিসেপ্টর, একটা হলো নিম্নচাপ ব্যারো রিসেপ্টর। তাহলে কয় ধরনের? উচ্চচাপ ব্যারো রিসেপ্টর, একটা হলো নিম্নচাপ ব্যারো রিসেপ্টর। উচ্চচাপ ব্যারো রিসেপ্টর বা হাই প্রেশার ব্যারো রিসেপ্টর, এগুলো বলা হয় আর্টারিয়াল ব্যারো রিসেপ্টর। কী বলা হয়? আর্টারিয়াল ব্যারো রিসেপ্টর। অনুপস্থ অ্যাওর্টিক আস, কী বলা হয়? অনুপস্থ অ্যাওর্টিক আস এবং ডান এবং বাম
অন্তস্থ ক্যারোটিড ধমনীর ক্যারোটিড সাইনাস। তাহলে বলছে অ্যাওর্টিক আস, এখানে দেখো অ্যাওর্টিক আস কোনগুলো বলো তো? অ্যাওর্টিক, এখানে দুই ধরনের জিনিস বললাম আমরা, হলো অ্যাওর্টিক আস আর একটা কি বলো তো ক্যারোটিড সাইনাস। আমি তোমাদের যে বলছিলাম বিসিএস, তা এমনি এই যে এটা তো হার্ট থেকে যে একটা বড় একটা অ্যাওর্টটা বেরোয়, কী বলে আর্টস অফ অ্যাওর্ট্রা, কী বলছিলাম আর্টস অফ অ্যাওর্ট্রা, বুঝছো কি তুমি? হ্যাঁ নাম চলে বলবা। এই যে এখানে দেখো, এই যে এটা হার্ট প্রকোষ্ঠ ছিল এখানে উপরে অলিন্দ, এটা অলিন্দ, এটা ভেন্ট্রিকল ভেন্ট্রিকল। তো এই যে এই ভেন্ট্রিকল থেকে একটা নালী যায়, রক্তনালী, এই যে এটাকে বলা হয় আর্টস অফ অ্যাওর্ট্রা। এখান থেকে তিনটা আবার শাখা বের হয় বিসিএস, ব্র্যাকিওসেফালিক, কমন ক্যারোটিড আর্টারি, সাবক্লেভিনারি। আর নিচের দিকে একটা যায়, এটা হলো এই যে এটাকে বলা ডিসেন্ডিং থোরাসিক আউটটা। যাই হোক, তাহলে এই যে এখানে যে আর্টস অফ অ্যাওর্ট্রা, এখানে এক ধরনের রিসেপ্টর আছে, তাকে বলি আমরা অ্যাওর্টিক ব্যারো রিসেপ্টর, অ্যাওর্টিক ব্যারো রিসেপ্টর, ঠিক আছে, অ্যাওর্টিক ব্যারো রিসেপ্টর। ওকে, তাহলে অ্যাওর্টিক আর্টস এখানে কি আছে? অ্যাওর্টিক ব্যারো রিসেপ্টর আছে। এবং ডান এবং বাম অন্তস্থ ক্যারোটিড ধমনীর ক্যারোটিড সাইনাস। তো ক্যারোটিড ধমনী কয়টা আছে বলো তো? কয়টা আছে বলো তো? দুই ধরনের ক্যারোটিড। কমন ক্যারোটিড বলছি না আমি? কমন ক্যারোটিড মানে কি? এখানে দেখো আসলে এখানে ক্যারোটিড কিন্তু আমরা যখন পড়ছিলাম বিসিএস, কয়টা? বিসিএস, ব্র্যাকিওসেফালিক ট্রাম, কমন ক্যারোটিড আর্টারি, একটা হলো সাবক্লেভিনারি আর্টারি। কমন ক্যারোটিড মানে এখানে দুইটা থাকে, বাম এবং ডান মিলে কী হয়? কমন ক্যারোটিড। তো এখানে কিন্তু এই দুইটা মিলে একটা কিন্তু, ঠিক আছে, আমরা এখান থেকে একটা দেখছি না, এখানে আসলে দুইটা মিলে একটা হয়, ঠিক আছে। তো একটা দেখো কি, এটা বাম সাধারণ ক্যারোটিড ধমনী, আর এটা কি বলতো ডান ক্যারোটিড ধমনী, ঠিক আছে। তো এখানে ডান বাম দুইটার মধ্যেই থাকে। এই যে এখানে দেখো ডানের মধ্যে একটা রিসেপ্টর আছে, বামের মধ্যে একটা রিসেপ্টর আছে, ঠিক আছে। তো এগুলো কী বলা হয় বলতো? ক্যারোটিড সাইনাস। তাহলে এখানে কী আছে বলতো? সাইনাস আছে কিছু, যেটা রিসেপ্টর হিসাবে কাজ করে। ওকে, তাহলে এই রিসেপ্টর অবস্থান করে এই জায়গাগুলোতে অবস্থান করে। রক্তের চাপ যখন বেড়ে যায়, রক্তের চাপ যখন বেড়ে যায় তখন কী হবে? অর্থাৎ রক্তনালীর প্রসারণ ঘটলে সেখানকার ব্যারো রিসেপ্টরগুলো কী হবে? উদ্দীপ্ত হবে। এবং উদ্দীপনা মস্তিষ্কের মেডুলায় সঞ্চালিত হয়। কোথায় বলো তো? মস্তিষ্কের মেডুলা। মস্তিষ্কের পার্টগুলো এখনও তোমাদের জানা নাই, যখন পড়বো তখন বুঝতে পারবা। তারপর তো মুছতে রাখো, মস্তিষ্ক কোথায় যাবে? মেডুলা অবলাঙ্গলাটায় যায়, মেডুলায় যাবে। এবং দেখো এখানে কি আছে বলো তো? ভ্যাসোমোটর কেন্দ্রটি দমিত হয়। কি বলো তো? ভ্যাসোমোটর সিস্টেম বা ভ্যাসোমোটর কেন্দ্রতে কী হবে? সাপ্রেশন হবে বা দমিত হয়। ওকে, ফলে সিমপ্যাথেটিক স্নায়ু, আমাদের স্নায়ু দুই ধরনের সিস্টেম, একটা সিমপ্যাথিক, একটা হলো প্যারাসিম্প্যাথিক, বুঝছো? তো সিমপ্যাথেটিক স্নায়ু বরাবর হৃৎপিণ্ড এবং রক্তনালীর চেষ্টীয় বা মোটর বা আজ্ঞাবাহী উদ্দীপনা পরিবহনের হার কমে যায়। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ বলেন, ডাক্তার দেখাইছেন? আচ্ছা, ওই যে আপনি এই যে নিচের দিকে নামিয়ে সামনে সেবা আছে, সেবাতে গিয়ে কাউন্টারে আমাকে ফোনটা দেন, আমি বলে দেবো, টাকা কমে নেবে। আচ্ছা নিবে, ওই যে সামনে যখন সেবা আছে, সেবার কাউন্টারে গিয়ে ফোন দিন। সেবা প্যাথোলজি সামনে দেখেন নিচে, ওখানে কাউন্টারে গিয়ে ফোনটা দিন। আপনি গেছেন কি? গেছেন? হ্যাঁ কাউন্টারে গেছেন? হ্যাঁ ফোনটা দেন, ওনাদের দেন। হ্যালো, ওয়ালাইকুম সালাম ভাই, সেবা কাউন্টার থেকে বলছেন? বললাম সেবা ক্যাশ কাউন্টার থেকে বলছেন? ও আচ্ছা ঠিক আছে, ফোনটা ওনাকে দেন, ওনাকে ফোনটা দেন। আপনি নিচে আসেন, নিচে অন্য একটা ল্যাব আছে বুঝছেন, পাশেই সেবা, ওখানে
মানে ওইখানে না, অন্য বিল্ডিং এদিকে সেবা প্যাথোলজি, অন্য নিচে আর একটা হসপিটাল আছে, একটু সাইডে দেখেন, ওখানে গিয়ে ফোনটা দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাইডেই সেবা, ওখানে গিয়ে ফোন দিয়েন। দেখো তাহলে দেখো যেটা বলতেছিলাম এখানে, তাহলে মেইন কথা, সহজ কথা, তোমরা তো শিশু লিখবা, অত তো কঠিন কথা লিখতে পারবো না। তাহলে কথা কি লিখবা বলো তো? এখানে যখন উচ্চ রক্তচাপ ব্যারোর ঝিপটা যেগুলো আছে, এটা কোথায় আছে বলো তো? আমাদের অ্যাওর্টিক আজে আছে, আর কি আছে? ক্যারোটিড সাইনাস। তো এখানে কিছু এই যে এখানে আমাদের কি থাকবে? উচ্চ রক্তচাপ ব্যারো রিসেপ্টর আছে। তো আমাদের দেহের যখন রক্তচাপ বেড়ে যায়, তখন এই রিসেপ্টরগুলো উদ্দীপ্ত হয়, এই সংকেতটা মস্তিষ্কে প্রেরণ করে, তাই না, বা মেডুলা প্রেরণ করে। সেখান থেকে কি করবে? এক ধরনের মোটর স্নায়ুর মাধ্যমে এক ধরনের সংকেত প্রেরণ করে কোথায় বলো তো? হার্টে বা রক্তনালীতে, ঠিক আছে? ওকে, দেখো তাহলে এইগুলা কি হবে? প্রেরণ করে। এবং আজ্ঞাবহ উদ্দীপনার কমতিতে হৃৎপিণ্ডের পাম্পিং ক্রিয়া, এইটা কথা না, সংকেত প্রেরণ করবে, বুঝছো? এমন না কম। তাহলে ওটা কী করবে? সংকেতটা কেমন ধরনের সংকেতটা থাকবে বলো তো? থাকবে হলো, এটা সঙ্গে থাকবে যে আমাদের সংকোচন প্রসারণ ক্ষমতা কমাতে হবে। সংকোচন কী করতে হবে? কমাতে হবে, ভ্যাসোডাইলেশন করতে হবে। তা আজ্ঞাবহ উদ্দীপনা কমতির কারণে হৃৎপিণ্ডের পাম্পিং ক্রিয়া বা রক্তনালীর মধ্যে দিয়ে রক্ত সরবরাহের মাত্রা কমে যায়, এভাবে রক্তচাপ স্বাভাবিক মতো ফিরে আসে। তো এত উল্টা কথা বলছে এখানে একটু কিছু। তো কথা হলো যে সংকেত প্রেরণ করবেই, ব্রেন এমন না যে সংকেত প্রেরণ করা বন্ধ করে দিচ্ছে, এমন হয় না। এখানে বলছে কেমন, যে চেস্টীয় নার্ভের মাধ্যমে যে মানে চেস্টীয় নার্ভের প্রবাহটা বা আজ্ঞাবহ উদ্দীপনা পরিবহনের হার কমে যায়। আসলে এরকম কখনো কথা হয় না। কথা হলো প্রবাহের মতোই থাকে। তো কেমন হবে? যে পজিটিভ প্রবাহ, পজিটিভ সিগন্যাল বা নেগেটিভ সিগন্যাল, অর্থাৎ সুইচ অফ বা অন করা, বুঝছো? তো মনে করো ব্রেন তো আমাদের সিগন্যাল দেয়, তাই না? যেমন আমরা যদি আমাদের এখানে মশা কামড় লাগে, ব্রেন আমাদের সিগন্যাল দেয় যে এখানে মশাটা মারো বা তাড়াই দাও। ঠিক এমনটাই যখন আমাদের দেহের রক্তচাপ বেড়ে যায়, তখন আমাদের এখানে যে উচ্চ রক্তচাপের জন্য কয়টা রিসেপ্টর আছে, অ্যাওর্টিক আস এবং ক্যারোটিড সাইনাস। এই রিসেপ্টরগুলো কী বলো? এই সংবেদনটা বুঝতে পারে, এবং সেই সংবেদনটা সেন্সরি নার্ভের মাধ্যমে, কিসের মাধ্যমে? সেন্সরি মানে সংবেদী নার্ভের মাধ্যমে। কারণ আমাদের দেহের যে কোনো জায়গায় দিয়ে সংবেদনটা যখন ব্রেনে যায়, ওটা বলি আমরা কী নার্ভ বলো তো? সেন্সরি নার্ভ বা সংবেদী নার্ভ বা সংবেদী স্নায়ুর মাধ্যমে চলে যাওয়া হলো মস্তিষ্কে। মস্তিষ্কের কোথায় যায় এটাও বলতে হবে না, জাস্ট যদি বলো মস্তিষ্কে যায়, এটাও অ্যান্সার হয়। মস্তিষ্কে যায়, এবং মস্তিষ্কে তখন এটা বুঝতে পেরে তখন আমাদের দেহে রক্তচাপ নিয়ন্ত্রণে আনার জন্য সে মোটর স্নায়ুর মাধ্যমে সংকেত পাঠায় হলো হার্ট মানে হৃৎপিণ্ড এবং রক্তনালীতে, তাই না? এবং তখন হৃৎপিণ্ডে কী করে বলো তো? হ্যাঁ গেছেন, দেন কাউন্টার কোনো দেন। হ্যালো, আচ্ছা ফাঁকা হলে দেন ফোনটা, কল দিন। ফোনটা ধরতে বলে না। ফোনটা দেন। হ্যালো, আচ্ছা ঠিক আছে, পেশেন্ট একদম দিনে 5-10টা করে ফোন দেয় আসে। তাহলে বুঝতে পারছো তো? তাহলে এই সংকেতটা যখন হার্ডে আসবে, তখন কী হবে? হার্টের পাম্পিংটা কি কমে যাবে, এবং রক্তনালী কী হবে? প্রসারণ হবে। প্রসারণ হলে কী হবে? রক্তচাপ কমে যাবে। ওকে, হৃৎস্পন্দনটা কী হবে? কমে যাবে। হার্টের পাম্পিং কমে গেলে তাহলে কী হবে? রক্ত কম বের হবে, তখন কী হবে? রক্তচাপটা কমে যাবে। ওকে, ঠিক আছে, মানে কথাটা ঠিকই, কিন্তু যে হৃৎপিণ্ডের পাম্পিং ক্রিয়া এবং রক্তনালীর মধ্যে দিয়ে রক্ত সংবহনের মাত্রা কী হবে? কমে যাবে। এবং সাথে কী করবা? রক্তনালীগুলো প্রসারণ হবে, রক্তনালীগুলো বা ভ্যাসোডাইলেশন হবে। ওকে, তাহলে বুঝতে পারছো তো? পারবা তো এখন নাকি? ওকে।
পারবা না? হ্যাঁ। আমি যেমন বললাম ওইটা লিখতে পারবা নাকি? আচ্ছা, তাহলে হবে। তারপর দেখো রক্তচাপ পড়ে গেলে মানে কি, রক্তচাপ কমে গেলে, পড়ে গেলে যেমন মানসিক আঘাতে ক্যারোটিড বা অ্যাওর্টিক বায়োরিসেপ্টর থেকে সংকেত যথাক্রমে গ্লোসোফেরেঞ্জিয়াল কিসের মধ্যে বলতো? গ্লোসোমেটিক কিছু নার্ভ আছে এখানে, নার্ভগুলোর নাম কি বলতো? এখানে দেখো, এখানে আছে গ্লোসোফেরেঞ্জিয়াল স্নায়ু, আর এটা কি আছে এখানে? ভ্যাগাস স্নায়ু আছে, দুইটা স্নায়ু আছে এখানে। তো গ্লোসোফেরেঞ্জিয়াল, এটা ভ্যাগাস স্নায়ুটা মেইনলি কোথা থেকে যায়? অ্যাওর্টিক গাছ থেকে। আর গ্লোসোফেরেঞ্জিয়াল স্নায়ুটা কোথা থেকে যায় বলো তো? যে ক্যারোটিড সাইনাস থেকে। তো এখানে কি বলছে, এই যে এটা দেখো তাহলে রক্তচাপ যদি কমে যায় তখন ক্যারোটিড এবং অ্যাওর্টিক বায়োরিসেপ্টর থেকে সংকেত যথাক্রমে গ্লোসোফেরেঞ্জিয়াল, তাহলে কিসের মাধ্যমে? ক্যারোটিড আর্চ থেকে কিসের মাধ্যমে যায়? গ্লোসোফেরেঞ্জিয়াল। আর আমাদের দেখলাম অ্যাওর্টিক আর্চ থেকে ভ্যাগাস স্নায়ুর মাধ্যমে প্রবাহিত হয়ে মেডুলা অবলাঙ্গলাটা জড় হয়। আগের মতোই আর কি সিস্টেমটা। আগের ক্ষেত্রে কিন্তু স্নায়ুটাও কিন্তু মেনশন করে দিবা, যেটা বললাম দিতে পারো, যেটা বললাম না স্নায়ুর মধ্যে যায় সংবিত স্নায়ু, ওটা আসলে কি? এই দুটো স্নায়ুর মাধ্যমে মেডুলা অবলাঙ্গলাটা। এখানে এই দেখো এগুলো বইয়ের লেখা, আগে বলছে মেডুলা, এখন বলছে মেডুলা অবলাঙ্গলাটা বসে কিন্তু অবলাঙ্গাটা। ততগুলো হৃদপেশি, কার্ডিয়াক পেসমেকার, দেহের ধমনিকা বা আর্টারিওল শাখায় প্রেরণ করে, ফলে হৃদস্পন্দন দ্রুত হয় এবং সহজরে কী হবে? সংকোচন হয় এবং ধমনির রক্তচাপ স্বাভাবিক ফিরে আসে। আগের মতোই কথা। তাহলে এই যে কথাটা বলছে এটা তার কি উল্টা। এখানে যখন রক্তচাপ যখন বেড়ে যাবে তখন অ্যাওর্টিক আর্চ, ক্যারোটিড সাইনাস এর মধ্যে অবস্থিত বায়োরিসেপ্টরগুলো উদ্দীপ্ত হবে এবং এর উদ্দীপনা গ্লোসোফেরেঞ্জিয়াল নার্ভ এবং ভ্যাগাস নার্ভের মাধ্যমে কই যাবে? মেডুলায় যাবে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে মেডুলাতে যাবে এবং মেডুলা এই সংকেতটা পেয়ে সে মোটর স্নায়ুর মাধ্যমে সংকেত পাঠাবে হার্টে এবং রক্তনালীতে। এরপরে হার্টের পাম্পিং ক্ষমতা বা হৃদস্পন্দন কমে যাবে এবং রক্তনালীগুলো কী হবে? ভ্যাসোডাইলেশন মানে কি? প্রসারণ হবে, যার ফলে রক্তচাপ কমে যাবে। আবার যদি রক্তচাপ কমে যায় সেক্ষেত্রে এই সংকেতটা কই পাবে? আবার আগের মতো পাবে এবং সেক্ষেত্রে এই নার্ভের মাধ্যমে মেডুলে পাঠাবে এবং ব্রেন তখন সংকেত পাঠাবে কি? আবার সংকেত পাঠাবে, তখন সংকেতটা হলো উল্টা। তখন হার্টকে সংকেত দিবে পাম্পিং ক্ষমতা বা হৃদস্পন্দন বাড়ানোর জন্য এবং রক্তনালীগুলো সংগঠন করার জন্য। এর ফলে কী হবে? আমাদের রক্তচাপ স্বাভাবিক হয়ে যাবে। তো এই যে নিজের মতো করে লিখবা, পারবা তো নাকি? সিম্পল কিন্তু আসছে, এটা মানে আসবে। আরেক ধরনের দেখো বায়োরিসেপ্টর আছে, তাকে বলি আমরা নিম্নচাপ বায়োরিসেপ্টর, যাকে বলা হয় আয়তন রিসেপ্টর। এমসিকিউতে অনেকবার আসে। নিম্নচাপ বায়োরিসেপ্টরের অপর নাম কি? আয়তন বায়োরিসেপ্টর। ওকে, এটা দেখো ভলিউম রিসেপ্টর বলা হয় তাকে, বা কার্ডিওপালমোনারি রিসেপ্টর। বড় বড় সিস্টেমিক শিরা, পালমোনারি রক্তবাহিকা বা ডান অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকুলার প্রাচীরে বায়োরিসেপ্টরগুলো এই ধরনের। তাহলে এখানে দেখো বড় বড় শিরাগুলোর বা ধমনীগুলোর বা এখানে অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকুলার প্রাচীরেও কিছু কি থাকে? বায়োরিসেপ্টর থাকে, যারা আসলে আমাদের রক্ত প্রবাহের মাত্রা অনুধাবন করতে পারে, বুঝতে পারে। তাদেরকে বলা হয় কি বলতো? আয়তন রিসেপ্টর, বুঝছো? বা নিম্ন রক্তচাপ বা নিম্নচাপ বায়োরিসেপ্টর। এইসব রিসেপ্টর রক্তের আয়তন নিয়ন্ত্রণের মাধ্যমে রক্তচাপ স্বাভাবিক রাখে। কিসের মাধ্যমে? রক্তের আয়তন নিয়ন্ত্রণের মাধ্যমে। গত ক্লাসে এটা বলছিলাম, রক্তের আয়তন যদি কমে যায়, রক্তের আয়তন কমে গেলে কী হবে? ব্লাড প্রেশার কমে যায়। রক্তের আয়তন বেড়ে গেলে কী হবে? একটা পাইপের মধ্যে দিয়ে একটা দেখলাম না যে সেম পরিমাণ পানি যাচ্ছে, বাট পাইপের কম বেশি করলে কী হয়? কম বেশি হয়। আবার যদি বলি যে সেম পাইপ, একবার গিয়ার বাড়া দিচ্ছি, পানি বেশি যাচ্ছে, ব্লাড প্রেশার বেড়ে যাবে, আর গিয়ার কমে দিচ্ছি যাবে। তাহলে এর আগে যেটা বললাম, এতক্ষণ যেটা বললাম সেটা কি বলতো? পানি এক, পাইপ কম বেশি করছি। পানি এক, পাইপ কম বেশি করছি। একবার হলো 4 পাইপ, একটা হলো 5 পাইপ মনে করো। এরপরটা কি বলতো? পাইপ এক, পানি কম বেশি করছি। তো এরকম বিষয়টা। তো এটা হলো আয়তন রিসেপ্টর, অর্থাৎ আয়তন বুঝতে পারে। তো রক্তের আয়তন কমে গেলে রক্তচাপও কী হবে? কমে যায়। তখন আয়তন রিসেপ্টর মস্তিষ্কে কোথায় বলতো? হাইপোথ্যালামাসে। আগেরটা কোথায় সংকেত পাঠাইছে বলতো? থ্যালামাসে, মানে কি মেডুলায়। এটা কি বলতো? হাইপোথ্যালামাসে বার্তা প্রেরণ করে। ওকে, হ্যালো, হ্যাঁ দেন। ওয়ালাইকুম সালাম ভাই, ওনার কী টেস্ট আছে দেখেন তো। আচ্ছা, এক্সট্রা। তো ওনার কাজ করেন, ওনার 20% ডিসকাউন্ট দিয়ে দিন। আশাদুল ইসলাম, 8474। হ্যাঁ ঠিক আছে। তো দেখো এখানে, তাহলে এটা হাইপোথ্যালামাসে বার্তা
প্রেরণ করে। ওকে, তাহলে দেখো ফলে পিটুইটারি গ্রন্থির নিউরো হাইপোফাইসিস কর্তৃক অ্যান্টিডায়াবেটিক হরমোন বা ভ্যাসোপ্রেসিন ক্ষরণ পেয়ে যায়, বুঝছো? অর্থাৎ এডিএস হরমোন। তো মেইনলি আমরা জানি যে এটা তোমরা জানো না, তোমরা এটা পড়বা কখন বলো তো? এরপরে এই যে সমন্বয় নিঃসরণতে পড়বা, তখন বলে এটা একদম ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা জানি যে এখানে যে আছে না, যে আমাদের ব্রেনে দুই ধরনের গ্রন্থি আছে। এক ধরনের গ্রন্থি যদি বলি, এখানে হাইপোথ্যালামাস একটা ব্রেনের একটা পার্ট, এটা এক ধরনের গ্রন্থির মতো কাজ করে। আর একটা হলো কি বলতো, পিটুইটারি গ্রন্থি। এটা অনেক ছোট গ্রন্থি, ছোট গ্রন্থি। তো পিটুইটারি গ্রন্থির আবার দুইটা ভাগ আছে, একটা অ্যান্টেরিয়র পিটুইটারি গ্রন্থি, একটা হলো পোস্টেরিয়র। একটা মানে সামনের অংশ, একটা হলো পেছনের। তো সামনের অংশ বিভিন্ন ধরনের হরমোন গ্রহণ করে, পিছনের অংশ অন্য ধরনের। তো পিছনের ধরনের এডিএস হরমোন বা অ্যান্টি ডায়াবেটিক হরমোন বা ভ্যাসোপ্রেসিন, যেটা এখানে বললো। আরেকটা হরমোন আছে কি এখানে, অক্সিটোসিন হরমোন ক্ষরণ করে। অক্সিটোসিন যেটা কি করে বলতো, অক্সিটোসিন হরমোন মেনলি মাতৃদুগ্ধ উৎপাদনে সহায়তা করে, বুঝতো? মানে উৎপাদন না, মানে নিঃসরণে সহায়তা করে। প্রোল্যাকটিন হরমোন হলো মাতৃদুগ্ধ উৎপাদনে সহায়তা করে, আর অক্সিটোসিন কী করবে, এটা রিল্যাক্সে মানে বের করতে সহায়তা করে, বুঝছো? তো এগুলো পড়বা। এটা আবার সমন্বয় নিঃসরণ এগুলো আছে, হরমোন নিয়ে আছে। সমন্বয় নিঃসরণ মানে দুইটা জিনিস। সমন্বয় বলতে আমাদের এই যে ব্রেনটা সমন্বয় করতেছে, আর এটা কি নিঃসরণ মানে হরমোনাল বিষয়। হ্যাঁ, একটা বড় আছে এখানে, আই আছে, আবার কি আছে বলো তো, ইয়ার্ড আছে। দেখো একটা বিষয়, সমন্বয় নিঃসরণে কিন্তু এইগুলা বিষয় আছে। কেন? একদিন বলছিলাম যে বাসের মধ্যে বলছিলাম, বাসের যে ভূমিকার বিষয়টা, ওখানে কি সমন্বয়ের ক্ষেত্রে, আমাদের সমন্বয়ের ক্ষেত্রে দেখো ওখানে চোখের এবং কানের ভূমিকা ছিল কিনা। এই জন্য কিন্তু এই চ্যাপ্টারের মধ্যে চোখ এবং কান আছে, বুঝছো? তো এখানে দেখো তাহলে কি করলো এখানে, আবার বলি, তার মানে যদি আমাদের দেহে রক্তচাপ কি হয়ে যায়, বেড়ে যায় বা কমে যায়, বেড়ে গেলে বা কমে গেলে দুই ক্ষেত্রে একই। তো রক্তচাপ মনে করো মানে রক্তের ভলিউম বেড়ে গেছে, তখন আমাদের হার্টের বিভিন্ন প্রকোষ্ঠে থাকা ব্যারিসেপ্টর, বড় বড় ধমনী বা শিরাতে থাকা ব্যারিসেপ্টর, এগুলো কি বলা হয়, নিম্ন রক্তচাপ ব্যারিসেপ্টর বা আয়তন রিসেপ্টর, এইগুলো বুঝতে পারে। তখন এই সংকেতটা পাঠাবে কোথায়, হাইপোথ্যালামাস। এবং এই হাইপোথ্যালামাস তখন কী করবে, হাইপোথ্যালামাসের সাথে মনে করে এটা হলো হাইপোথ্যালামাস, হলো এটা অনেকটা ওই ব্রেনের মতো, এটা এরকম এরকমের মতো কাহিনী, বুঝছো? এরকম এটা দুইটা পার্ট আছে, আবার যাই হোক দরকার নেই, এগুলো ভার্মিস যারা কানেক্টেড থাকে, তো এগুলো দরকার নেই, লাগবে না। তো এইটার সাথে আবার কানেক্টেড আছে দুইটা পিটুইটারি গ্ল্যান্ড। কয়টা? একটা সামনের দিকে, একটা হলো পিছন দিকে, বুঝছো? সামনেটাকে বলা হয় অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড। এখানে হলো ফলিকল স্টিমুলেটিং হরমোন, লুটিনাইজিং হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, বিভিন্ন ধরনের হরমোন এখান থেকে, অ্যাডেনোকর্টিকোট্রপিক হরমোন, বিভিন্ন ধরনের হরমোন এখান থেকে রিলিজ হয়। এগুলো পড়বা, বুঝছো? পড়াবো। আর পিছনে যেটা আছে এটা থেকে দুই ধরনের হরমোন খরিত হয়। এটাকে নিউরো হাইপোফাইসিস বলা হয়, কারণ এখানে নার্ভের মাধ্যমে কানেক্টেড থাকে। এখানে আবার কানেক্ট অনেকগুলো ব্যাপার আছে, এগুলো দেখবো পরে। তো এইটা মেনলি এখান থেকে হয় এডিএইচ আর কি বলো তো, অক্সিটোসিন। তাহলে এইগুলো হরমোন এখান থেকে খরিত হয়। তবে আমাদের কাজ কোনটা বলো তো, এডিএস হরমোন। কারণ এডিএস হরমোন বা ভ্যাসোপ্রেসিন হরমোন, এডিএস হরমোন নাম কি, পরীক্ষা আসে, এডিএসের অপর নাম কি, ভ্যাসোপ্রেসিন। এটা আবার যে রেনাল তন্ত্র আছে না, কিডনির ওখানে এই জিনিসটা পারবা। কারণ দেখো আমি তোমাদের আগে বলছিলাম, গত ক্লাসে বলছিলাম যে আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণে কিডনির একটা ভূমিকা আছে, বলছিলাম না, বলছি কি না? যে তার কারণ আমাদের এই যে রক্তটা ফিল্ট্রেশন হয় কোথা থেকে, কোথায় বলো তো, কিডনি থেকে। তাহলে রক্ত থেকে পানি বের করে দেয় কিন্তু। তাহলে যদি রক্ত থেকে যদি পানি বেশি পরিমাণ বের হয়ে যায়, রক্তচাপ কমে না বাড়বে? কমে না, মানে রক্তের প্লাজমাটা যত বের হয়ে যাবে, রক্তের ভলিউম তত কমে যাবে, ব্লাড প্রেশার কমে যাবে। আবার যদি এমন হয় যে ফিল্ট্রেশন হলো একটা, ওটা আবার রক্তনালীতে ব্যাক করলো পানি, তাহলে রক্তচাপ কি বেড়ে যাবে কি না? তাহলে দেখো কিডনি কিন্তু আমাদের ভূমিকা পালন করে। তো ওখানে কিডনি থেকে কাজ করে অ্যান্টি ডাইউরেটিক হরমোন, অ্যান্টি ডাইউরেটিক্স হরমোন। ডাইউরেটিক্স মানে কি? ডাইউরেটিক হলো এমন এক সাবস্টেন্স যেটা আসলে আমাদের কী করে বলো তো, প্রস্রাব বাড়ায় দেয়। ডায়াবেটিক্স কাকে বলা হয়, যারা প্রস্রাব বাড়িয়ে দেয়, বুঝতে পারছো? তাহলে অ্যান্টি ডায়াবেটিক যারা প্রস্রাব কমিয়ে দেয়। তাহলে এমন এক ধরনের হরমোন অ্যান্টি ডায়াবেটিক হরমোন, মানে যে হরমোনটা কী করে আমাদের প্রস্রাবের মাত্রা কমিয়ে দেয়। তো প্রস্রাব যদি কম হয়, রক্তের ভলিউম বাড়বে না কমবে? বাড়বে। তাহলে ব্লাড প্রেশার বাড়বে, তাই ঠিক। তো এই জন্য এর ভূমিকা আছে। এডিএস এর পরিমাণ বাড়লে কী হবে, তাহলে রক্তের ব্লাড প্রেশারটা বাড়বে। অ্যান্টি ডায়াবেটিক হরমোন মানে প্রস্রাব তৈরি করবে না। তাহলে এডিএস এর পরিমাণ বাড়লে রক্তের ভলিউম বাড়বে, মানে প্রেশার বাড়বে। এডিএস এর পরিমাণ কমলে কী হবে, মানে মূত্র বেশি হবে, আমাদের ব্লাড প্রেশার কমে যাবে, বুঝতে পারছো? তাহলে এখানে এই কাজটাই করে। তার মানে
আমাদের সংকেতটা কোথায় যাচ্ছে বলো তো? ব্লাড প্রেশার বাড়লো বা কমলো সংকেতটা যাচ্ছে আমাদের হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস থেকে সংকেতটা যাচ্ছে কোথায়? পোস্টিরিয়র পিটুইটারি গ্ল্যান্ডে। পোস্টিরিয়র পিটুইটারি গ্ল্যান্ডে সংকেতটা যাওয়ার ফলে সে কী করতেছে, এখন কী সংকেত দিছে তার উপর ডিপেন্ড করবে। সে আমাদের দেহে যদি সংকেত দেয় যে ব্লাড প্রেশার বাড়ি গেছে, তাহলে এটা কী করবে, এই পোস্টিরিয়র পিটুইটারি গ্ল্যান্ডে এমন একটা সংকেত দিবে যে সে বলবে তোমার এডিএস ক্ষরণ মাত্রা কমে দাও। তো এডিএস যদি কমে যায়, এডিএসটা মানে হরমোন মেনলি কোথায় যায়? রক্তে। রক্তে দিয়ে কোথায় যায়? আমাদের কিডনিতে যায়। মেনলি এটা কাজ করে কোথায় গিয়ে? কিডনিতে। তো কিডনিতে গিয়ে তখন আর কী করবে না, রক্ত মানে আমাদের মানে মূত্রটাকে আর মানে ব্যাক করবে না, যে ফিল্ট্রেশন যেটা হয় এটাকে আবার ব্যাক করবে না, এটা চলে যাবে। তাহলে ব্লাড প্রেশার কমে গেল। আবার যদি ব্লাড প্রেশার লো হয় তাহলে কী করবে, থ্যালামাস এটাকে পিটুইটারি গ্রন্থি থেকে সংকেত দিবে তুমি এডিএস বেশি করে ক্ষরণ করো, কারণ তোমার ব্লাড প্রেশার লো হয়ে গেছে। তো এডিএস বেশি করে ক্ষরণ করবে, এটা কিডনিতে যাবে, কিডনি কী করবে, ওটা রিটেনশন করবে, অর্থাৎ যেটা ফিল্ট্রেশন হবে কিডনিতে ওটা আবার ব্যাক নিবে, শুধুমাত্র বর্জ্য পদার্থটা বের করে দেবে। তখন কী হবে, আমাদের মূত্র কনসেন্ট্রেটেড হয়ে যাবে, ওটা হলুদ হবে, কারো হবে, মানে শুধু দূষিত পদার্থের পরিমাণ বেশি থাকে, পানির পরিমাণ কম থাকবে, ঠিক আছে? তখন আমাদের ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ রাখতে হবে, বুঝছো? তো আমরা একটু পড়ি, এত কিছু এখানে নাই। তাহলে দেখো, ভ্যাসোপ্রেসিন ক্ষরণ করে কোথা থেকে? পোস্টিরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে বা নিউরো হাইপোফাইসিস থেকে। পোস্টিরিয়র বা পশ্চাৎ পিটুইটারি গ্রন্থি, অপর নাম কি? নিউরো হাইপোফাইসিস। তোমরা বলতে পারো পশ্চাৎ পিটুইটারি গ্রন্থি, এটা তো বুঝলা তো নাকি? একটা সামনে একটা পেছনের নিউরো হাইপোফাইসিস মনে না থাকলেও এটা লিখতে পারবে। করতে কি অ্যান্টি ডাইউরেটিক বা ভ্যাসোপ্রেসিন ক্ষরণ বেড়ে যায়, এটা এক ধরনের হরমোন। ওকে, কখন বেড়ে গেল? যখন আমাদের ব্লাড প্রেশার কমে গেছিলো, দেখো রক্তের আয়তন যখন কমে যায়। এবং উক্ত হরমোন বৃক্কনালিকায়, কোথায়? বৃক্কনালিকায়। বৃক্কনালিকা বলতে কি? নেফ্রন নালিকায় পানি পুনঃশোষণ বাড়িয়ে দেয়, বুঝতে পারছো? যেটা বললাম, পানি পুনঃশোষণ বাড়িয়ে কী করবে, আবার রক্তে নিয়ে আসবে, বাড়িয়ে দেয়। ফলে কী হবে, রক্তের আয়তন বৃদ্ধি পাওয়ার মাধ্যমে কী হবে, রক্তচাপ বাড়ায়। ভ্যাসোপ্রেসিন হরমোন সরাসরি রক্তনালীর সংকোচন ঘটিয়েও রক্তচাপ বৃদ্ধি করে। তাহলে দুইভাবে কাজ করে। একটা হলো সরাসরি রক্তচাপ নালীকে কী করতে পারে, সংকোচন করতে পারে। রক্তনালীকে সংকোচন করলে কী হয়, ব্লাড প্রেশার বেড়ে যায়, আমরা বললাম একটু আগে। আরেকটা কী করে, রক্ত মানে যে পানিটা ফিল্ট্রেশন হয় ওটাকে আবার রিটেনশন করে, পুনঃ শোষণ করে। তাহলে এটা মনে করো রক্তের ভলিউম বেড়ে যায়, ব্লাড প্রেশার বেড়ে যাবে। ওকে, বুঝতে পারছো? আবার রক্তের আয়তন বা চাপ কমে গেলে, এটা তো বলতেছি না, কমে গেলে স্বয়ংক্রিয় বা সিম্পেথেটিক সেনা উদ্দীপ্ত হয় বৃক্ষের অন্তর্বাহী ধমনীর জাস্টাগুলোমুলার কোষ। ও আরেকটা অ্যাড করে দিছে, এটা বলছিলাম কিনা তোমাদের? তাহলে বুঝলাম তো একটা বিষয়। তাহলে আমাদের রক্তচাপ কমে গেলে কি হয়, কেমন কাজ করে, এটা কিন্তু আমরা বললাম, তাই না? তাহলে কী হবে, রক্তচাপ কমে গেল, এই সংকেতটা কী যাবে, এই যে আয়তন রিসেপ্টর বা নিম্ন রক্তচাপ রিসেপ্টর যেটা আছে যেখানে, অর্থাৎ আমাদের যে প্রকোষ্ঠগুলা এবং আমাদের বড় বড় ধমনীগুলো, তো এইগুলোর সংকেতটা আমাদের পাঠাবে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস সংকেতটা পাঠাবে হলো পোস্টিরিয়র পিটুইটারি গ্ল্যান্ড বা নিউরো হাইপোফাইসিসে। এবং সে কী করে, এডিএস হরমোন বা ভ্যাসোপ্রেসিন ক্ষরণ করে বা অ্যান্টি ডায়াবেটিক হরমোন। তো এইটার ক্ষরণ তখন বাড়াই দিবে, যদি রক্তচাপ কমে গেছে বাড়াই দেবে। এবং এটা কাজ করবে কোথায়, রক্তনালীতে। রক্তনালীতে গিয়ে সরাসরি সংকোচন করাতে পারে, সংকোচন করলে ব্লাড প্রেশার বাড়িয়ে যাবে। আবার সরাসরি কাজ করা হলো রক্ত মানে বৃক্কনালিকায় বা নেফ্রনে, ওখানে গিয়ে পানি পুনঃশোষণ বাড়াই দিবে, অর্থাৎ যে পানিটা মূত্র হতে যাচ্ছিল সেটাকে আবার নিয়ে ব্যাক করবে। তাহলে কী হবে, রক্তের ভলিউম বেড়ে যাবে, রক্তচাপ স্বাভাবিক হবে। আচ্ছা, এখন আরেকটা বিষয় হয়, এটা কি বলছিলাম, এটা বলছিলাম গত ক্লাসে, যে রক্ত ইয়ের কথা বলছিলাম, যে মেডিসিনের কথা বললাম, যে আমাদের দেখো আমাদের ব্রেনের একটা পার্ট আছে, মানে অ্যাড্রেনাল গ্ল্যান্ডের একটা পার্ট আছে, এটা হলো জাক্সটা গ্লোমেরুলার কোষ। তো জাক্সটা গ্লোমেরুলার কোষ, তো আমাদের দেহে যখন রক্তের ভলিউম কমে যাবে তখন কিডনির মধ্যে, আমি বলছিলাম 22% রক্ত প্রবাহ কোথায় হয়, কিডনিতে। তো তখন কিডনিতে রক্ত প্রবাহ কী হবে, কমে যাবে। দেহে যখন ব্লাড ভলিউম কমে যাবে তখন কিডনিতে রক্ত প্রবাহ বাড়বে না কমবে, কমবে। এবং যখন এই যে হাইপোপারফিউশন হবে, মানে কি রক্ত প্রবাহ কমে গেল কিডনিতে, তখন কিডনির এই জাক্সটা গ্লোমেরুলার কোষগুলো বুঝতে পারে সংকেতটা যে আমার মধ্যে রক্ত প্রবাহটা কমে গেছে। তো রক্ত প্রবাহ কমে গেলে তখন অটোমেটিক্যালি একটা রেনিন হরমোন ক্ষরণ, রেনিন এনজাইম ক্ষরণ হয়, বেড়ে যায়। তাহলে জাক্সটা আমি গ্লোমেরুলার সেল থেকে বা কোষ থেকে রেনিন এনজাইম ক্ষরণটা বেড়ে যাবে। ওকে, তো রেনিন এনজাইম যখন সেলটা বেড়ে যাবে, এর কাজ কি আমি বলছিলাম, এখানে বিস্তারিত নেই, বলবো আবার বলি নাকি। তো রেনিন কী করে, রেনিন মেলে কী করে, এনজিওটেনসিন নামক এক ধরনের কী করবে, হরমোন মানে বাড়াই দেবে, মানে এনজিওটেনসিন নামক এক ধরনের কেমিক্যাল ক্ষরণ করবে, এনজিওটেনসিন। এবং দেন এনজিওটেনসিনটা কী হবে, এনজিওটেনসিন অনেক অপারেট করবে, কী করবে, ভুল হলো, রেনিনটা ক্ষরণ হলো, রেনিনটা মেনলি এখানে আরেক ধরনের কেমিক্যাল আছে, এটা হলো এনজিওটেনসিন। তো এনজিওটেনসিনটা কী করবে, এনজিওটেনসিন অনেক অপারেট করবে, বা এনজিওটেনসিন বা এনজিওটেনসিনোজেন। তাহলে এটা কী করবে,
অ্যাঞ্জিওটেনসিনোজেন 1-এ পড়বে। তো আমাদের মেইনলি এখানে এই যে রক্তচাপের উপর প্রভাব ফেলতে গেলে আমাদের অ্যাঞ্জিওটেনসিনোজেন 1 কোনো কাজ করতে পারে না। কে কাজ করতে পারে? অ্যাঞ্জিওটেনসিনোজেন 2। তো এখানে অ্যাঞ্জিওটেনসিনোজেন 1টা আবার অ্যাঞ্জিওটেনসিনোজেন অ্যাক্টিভেটিং কী যেন বললাম, ACE, অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম। এইটার মাধ্যমে কী হবে? অ্যাঞ্জিওটেনসিন 1 থেকে অ্যাঞ্জিওটেনসিন 2 হবে, এবং 2টা তখন কী করবে? আমাদের এই যে কিডনিতে আমাদের কী হয়? অ্যালডোস্টেরন হরমোন ক্ষরণ হয়। তো অ্যালডোস্টেরন হরমোন ক্ষরণ কি বাড়াই দেবে, তাই না? অ্যালডোস্টেরন নাকি না, অ্যাড্রেনালিন ক্ষরণ বাড়াই দিবে, এবং এই অ্যাড্রেনালিন তখন কী করবে? আমাদের কী করে বলো তো? পানি এবং সোডিয়াম, মানে এখানে লবণ যেটা, এইটার পুনঃশাসন বাড়াই দিবে, বুঝছো? মানে পুনঃশাসন বাড়াই দেবে। একটা যখন পুনঃশাসন এডিএস করলো, এইটা আমাদের পানি এবং এডিএসকে পুনঃশাসন বাড়াবে কি? অ্যাড্রেনালিন। বুঝতে পারছো? এতে করে কী হবে? ব্লাড প্রেশারটা বেড়ে যাবে। বুঝতে পারছো? বেশি পরিমাণ হয়ে গেলে এত কিছু দরকার নেই। তো তাহলে এটা মেইন মেকানিজম যেটা, এটা তো আর কিছু বলে নাই, ডাইরেক্ট কী বলছে? রেনিন বেড়ে গেল, এবং রেনিন এনজাইমের কার্যকারিতার কারণে জটিল বিক্রিয়ার মাধ্যমে, এই যে জটিল বিক্রিয়াগুলো বললাম, জটিল বিক্রিয়ার মাধ্যমে রক্তের আয়তন বাড়িয়ে রক্তচাপ বৃদ্ধি করে। অর্থাৎ আয়তন রিসেপ্টরের প্রভাবের মাধ্যমে কী হবে? রক্ত সংবহন এবং রেচন উভয় তন্ত্রে আসে আর কি। ওকে, তো এইটা আবার কিন্তু দুইভাবেই হয়, যেটা বললাম আর কি। তো বুঝতেই পারছো। তাহলে এইটা যদি আবার বললাম, লিখে দিব? লিখে দেবো না নাকি? আচ্ছা, এই দেখো তোমাদের দেখো জানা রাখলো, আমার একটা ক্লাস 9-এর স্টুডেন্ট আছে, বুঝছো? ওরা যদি এখানে পড়াইতাম, বলতে স্যার ওটা লাগবে, লিখে দেন। এত মানে কী বলবো, জানার আগ্রহ। মানে ওর বই যদি এই জিনিসটা নাও থাকতো, যদি আমি বলতাম, ওকে লিখে দিতে হতো। আমি লিখে দিয়েছিলাম মনে হয় এই ডিটেলস, ও ক্লাস না 10-এর। আচ্ছা, তাহলে কেমনে কী হচ্ছে এটা বলছিলাম, মানে যে একটা কিডনির অধ্যায় আছে না, জাস্ট সিম্পল একটা অধ্যায়, তারপরে ওকে আমি এগুলো মেকানিজম লিখে দিয়েছি, বুঝছো? তাহলে বুঝতে আর কি। তাহলে বুঝতে পারলাম এখানে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। সো এটা কিন্তু সিরিয়াসলি আসবেই, পাওয়া যায় বা, বুঝছো? সো একদম মুক্ত করতে হবে। হ্যাঁ, পাই যাবে, একটা পাই যাবে। তো ঠিক আছে, এটুকু পড়বো আজকে।